সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তুলা উন্নয়ন বোর্ড এর উচ্চমান সহকারী পদে 5 জুন 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো এই পরীক্ষার সময় ছিল 1.5 ঘন্টা, পূর্ণমান ছিল হচ্ছে 70। তো আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। হাত ঘড়ি, এটা হচ্ছে হাতে পরবার ঘড়ি, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে গায়ে পড়া, গায়ে এসে পড়া, এটা হচ্ছে অলকপ্রহবী সমাস। 2 নম্বর হচ্ছে উল্লেখিত শব্দ দুটি কোন দেশি শব্দ হতে বাংলা ভাষায় স্থান এসেছে। প্রথমটা ছিল চশমা, এটা হচ্ছে ফার্সি ভাষা। আর এটা ছিল হচ্ছে কুপন, এটা হচ্ছে ফরাসি মানে ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে। 3 বলছেন নিচের দাগ দেওয়া শব্দের কারক কোনটি। প্রথমে ছিল রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আর কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, এখানে হচ্ছে যেহেতু টেবিল থেকে পড়েছে, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া হলে সেটাকে আমরা বলবো অপাদান কারকে হতে থেকেছে পঞ্চমী বিভক্তি। বিপরীত শব্দ লিখুন। খাতক এর বিপরীত হবে মহাজন, বাউন্ডুলে এর বিপরীত হবে গৃহী বা সংসারী। ক ও খতে উল্লেখিত সাধু ভাষা রীতির চলিত রূপ কি। প্রথমে ছিল অদ্যাপি, এটা হবে আজও। আর নতুবা এটা নইলে বা না হলে। 6 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। মহিন্দ্র, মহিযোগ ইন্দ্র, অতীত অতিযোগিত। লিঙ্গান্তন করুন। গড়িয়ান, এটা হবে গড়িয়সী। আর তপস্বী, এটা হবে তপস্বিনী। 8 ছিল শুদ্ধ বানান লিখুন। নিস্পৃহ, এটা হবে দন্ত নয়সী দন্ত শয় পয় রিকার হয় নিস্পৃহ। আর কর্নিশ বানান কয়হস্য দন্ত নয় রেপ হস্যি তালেব্যস্য হয় দন্তস্য হয়। বাগধারার অর্থসহ বাক্য লিখুন। অকাল কুষ্মাণ্ড, এটা হচ্ছে অপদার্থ। রাজীবের মতো অকাল কুষ্মাণ্ড ছাত্র দ্বারা ভালো ফল করা সম্ভব নয়। এটা হচ্ছে আমরাগাছি করা, এটার অর্থ হচ্ছে চাটুকারিতা করা বা তোষামদ করা। কাজের যোগ্যতা না থাকলেও শুধু আমরাগাছি করে চাকরিতে উন্নতি করা যায় না। 10 বলছে এক কথায় প্রকাশ করুন। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এটা হচ্ছে বনস্পতি। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিষ্যকারী। এরপর আমরা ইংলিশে চলে যাব। বলছে মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং অফ ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। প্রথমে ছিল কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তো এটা সেন্টেন্স যদি আমরা লিখি, অন ফেস্টিভ অকেশনস উই ইউজুয়ালি ইনভাইট অল আওয়ার কিথ অ্যান্ড কিন, মানে কোনো অনুষ্ঠানে আমরা আমাদের সকল আত্মীয় স্বজনকে ইনভাইট করি। তারপরে ছিল নিপ ইন দ্য বাড, এটার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, অর্থাৎ শুরুতেই শেষ হয়ে যাওয়া। ডেস্ট্রয় অ্যাট আর্লি স্টেজ। এটা সেন্টেন্স আমরা লিখতে পারি অল ব্যাড হ্যাবিটস শুড বি নিপড ইন দ্য বাড, মানে সকল খারাপ অভ্যাস শুরুতেই এটাকে বিনষ্ট করা উচিত। এরপরে 3 নম্বর বলছে হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে কস্টলি বাট ইউজলেস পসেশন, মানে দামি, অনেক দামি জিনিস কিন্তু কোনো কাজে লাগে না, অপব্যয়ী আর কি। বলছে দ্য নিউ লাক্সারি কার হ্যাজ বিকাম আ হোয়াইট এলিফ্যান্ট ফর দ্য পুয়ার ম্যান, মানে গরিব মানুষটার জন্য লাক্সারি কারটা একদম হোয়াইট এলিফ্যান্ট হয়ে গেছে। এরপরে ট্রান্সলেশন ছিল। প্রথমে বলছে দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। করাপশন হিন্ডার্স ডেভেলপমেন্ট। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। ইটস 5 minutes to 10 নাও। এবং শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। দ্য বেবি ফিল অ্যাসলিপ ক্রাইং। এরপরের প্রশ্ন ছিল রিরাইট দ্য সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে বলছে 50 কিলোমিটার লং ডিস্টেন্স। তো 50 কিলোমিটার এটা হচ্ছে যখন কোনো দূরত্ব, টাকা, এগুলি ইউনিট আকারে প্রকাশ হবে তখন আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব বসাবো, অর্থাৎ ইজ আ লং ডিস্টেন্স হবে। এরপর বলছে আই স হিম গো, এটা হবে আই স হিম গোয়িং। এবং আই রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে এটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। তারপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস। নেভার ডিসিভ এনিওয়ান, লেট এনিওয়ান নেভার বি ডিসিভড,
অথবা let not anyone ever be deceived. We ought to obey our parents, এটা হচ্ছে our parents ought to be obeyed by us, অথবা এটা লেখা যায় our parents ought to be obeyed. He has done the work, এটা হবে the work has been done by him. এরপরে fill in the blanks ছিল he does not know how to deal a gentleman. deal with হবে মানে হচ্ছে আপনার কোনো মানুষের সঙ্গে কিভাবে আচার-আচরণ করতে হয় সেটা বোঝাতে deal with বসে। Students are concerned their result, concerned about their result. এবং the madam dwelt the subject, এটা হবে dwelt on the subject. এরপরে ট্রান্সফরমেশন ছিল। প্রথমে বলছে হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, অর্থাৎ সে এত দুর্বল যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। এটা কমপ্লেক্স করতে হবে। এটা হচ্ছে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। তারপরে হাউ নাইস দ্য স্কাই ইজ, এটা অ্যাসার্টিভ করতে হবে। দ্য স্কাই ইজ ভেরি নাইস। এবং 3C নাম্বার ছিল ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি, এটা কম্পাউন্ড করতে হবে। এটা হচ্ছে হি ইজ হেলদি বাট হি ইজ লেজি। এরপরে 17 বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেল। প্রথমে বলছে হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, ওয়ানের আগে আর্টিকেল এ বসে। তারপরে মিস্টার জন ইজ ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হলে আর্টিকেল এ বসবে। এরপর 18 নম্বরে গণিত ছিল। বলছে এক ব্যক্তি 22,000 টাকার একটি মোবাইল ফোন কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হলেন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি হবে। যদি প্রথম কিস্তি 1,000 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ যে কিস্তিটা হবে তার পরিমাণ কত হবে। অর্থাৎ হচ্ছে তার যদি প্রথম কিস্তিটা 1,000 টাকা হয়, পরেরটা হবে হচ্ছে 1,500 টাকা, তারপরেরটা হবে 2,000 টাকা, এভাবে কিস্তিগুলো চলবে। এভাবে করতে করতে তার 22,000 টাকা কিস্তিতে শোধ হবে। তো এটা একটা সমান্তর ধারার মধ্যে পড়ে। তো এটা সমান্তর ধারার আমাদের প্রথম পদটা হচ্ছে এ সমান 1,000। আর যেহেতু পরের কিস্তি 500 টাকা বেশি, তার মানে ধারাটির সাধারণ অন্তর বা পার্থক্যটা হবে 500। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, সমষ্টি 22,000 টাকা হবে সব যোগ করে। তাহলে আমরা সমষ্টির সূত্র দিতে পারি যে এন কিস্তিতে ঋণটা পরিশোধ হবে। তাহলে এন কিস্তির আপনার হচ্ছে যে সমষ্টি সেটা n/2 2a প্লাস n-1 d, এইটা সমান আমাদের হচ্ছে 22,000। তো এখানে এর মানটা হচ্ছে প্রথম পদ 1,000 আর ডি এর মানটা হচ্ছে 500। তো এখান থেকে যদি আমরা হচ্ছে 2 কমন নিয়ে নিই তাহলে 1,000 থাকবে, আর 500 থেকে 2 কমন নিলে 250, গুণ করে দিলে 250 n মাইনাস 250, অর্থাৎ 22,000 ইকুয়াল টু n ইন্টু 250 n প্লাস 750। এখান থেকে আবার আমরা 250 কমন নিয়ে নিতে পারি, তাহলে n প্লাস 3 হবে। 250 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, এই পাশে 88 হবে। এটা যদি গুণ করি তাহলে n স্কোয়ার প্লাস 3n মাইনাস 88 ইকুয়াল টু 0। তো এটাকে মিডিল টার্ম করব, অর্থাৎ n স্কোয়ার প্লাস 11n মাইনাস 8n মাইনাস 88, n কমন নিলে n প্লাস 11 হবে, মাইনাস 8 কমন নিলে n প্লাস 11 হবে। তাহলে এখানে n মাইনাস 8 আর n প্লাস 11 দুইটা টার্ম। তো এখানে n মাইনাস 8 অথবা n ইকুয়াল টু মাইনাস 11 হবে। তো কিস্তির সংখ্যা তো মাইনাস গ্রহণযোগ্য হবে না, তাহলে মোট হচ্ছে 8টা কিস্তি হবে। 8টা কিস্তিতে তার সমস্ত টাকা পরিশোধ হয়ে যাবে। আবার প্রশ্ন আরেকটা চেয়েছে যে শেষের কিস্তি কত টাকা হবে, অর্থাৎ অষ্টম কিস্তির টাকা কত হবে। তো অষ্টম কিস্তি অষ্টম পদ কত হবে, a প্লাস n-1 d, এর মান হচ্ছে 1,000, n হচ্ছে অষ্টম কিস্তি, d এর মান হচ্ছে 500। তাহলে 1,000 আর এখানে 7 5 7 3500, অর্থাৎ 4500 টাকা হবে শেষের কিস্তি। তো এই সর্বশেষ কিস্তির পরিমাণ হবে 4500 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মোট কিস্তির পরিমাণ হচ্ছে 8টা, আর সর্বশেষ যে কিস্তির পরিমাণ সেটা হবে 4,500 টাকা। এরপরের প্রশ্নে আসি, এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এবং
এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তাই প্রথমে আমরা আগে প্রথম রাশিটা লিখি, এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যে ফর্মুলা আমরা সেটা লিখব, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় রাশিটাতে আমরা যদি ভাঙি তাহলে দ্বিতীয় রাশিটাকে আমাদের এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকেও ওয়াই স্কোয়ার পাওয়ার স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বেশি নেওয়া হলো সেটা মাইনাস করে দেব। তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা বসাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা। এবার আসি তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের তিনটা রাশির বিস্তারিত। এখন এগুলোর প্রথমে আমরা লসাগু করব। তা লসাগু করলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা কমন যায় সেটা নেব, কারণ যেগুলো বেশি কমন সেটা নেব। এক্স মাইনাস ওয়াই যেটা কমন আছে সেটা নেব, আর যেগুলো কমন নাই যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সবগুলো কমন নিতে হবে। আর গসাগু হচ্ছে যখন আমরা এক্স ওয়াই মানে কমন নেব আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তিনটার মধ্যে কমন আছে এটা কমন নেব। এই হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু। 20 নম্বর বলছে একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রি করেন। একটি জামায় তিনি 10% লাভ করেন আর অন্যটিতে 10% লোকসান হয়। তার শতকরা লাভ বা ক্ষতি কত? আচ্ছা, তো এখানে আমাদের সমাধান করার আগে আমরা একটা বিষয় বুঝি যে যদি 10% লাভ হয় তাহলে শতকরা হিসাবে বিক্রয় মূল্য হবে 110 টাকা। আর যদি আপনার হচ্ছে 10% ক্ষতি হয় তাহলে যদি 100 টাকায় কেনা থাকে তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এখন যেহেতু একই মূল্যে বিক্রি করেছে তা আমরা যদি 100 আর মানে 110 আর 90 যদি লসাগু করি তাহলে হবে 990 টাকা। তাহলে আমরা মনে করি যে 990 টাকায় আর কি এই জামা কিনেছে, মানে বিক্রি করেছে। প্রতিটা জামা 990 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তো এখানে আমাদের সুবিধাটা কি হবে যে ভাগ করতে সুবিধা হবে। তাহলে প্রথমে যেটা 10% লাভে বিক্রি করেছে সেটা বিক্রয় মূল্য 990 টাকা হলে এই 990 টাকা 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 900 টাকা হবে ক্রয় মূল্য। আর 10% লাভে বিক্রয় মূল্য লোকসানে যদি বিক্রয় মূল্য 990 টাকা হয় তাহলে একইভাবে আমরা এই 990কে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 1100 টাকা পাবো ক্রয় মূল্য। তো এখানে আমরা দুইটার ক্রয় মূল্য হচ্ছে পেলাম হচ্ছে একটা 900 একটা 1100 মানে হচ্ছে 2000 টাকা। আর দুইটার বিক্রয় মূল্য কত? দুইটার বিক্রয় মূল্য হচ্ছে 990 করে 1980 টাকা। তাহলে ক্ষতি হলো কত টাকা? ক্ষতি হলো এই আমাদের 20 টাকা ক্ষতি হলো। এখন বলছে শতকরা ক্ষতি কত? তাহলে 20 টাকা ক্ষতি হলো, কেনা ছিল 2000 টাকায় গুণন 100, তার মানে 1% ক্ষতি হলো। এরপর 21 নম্বর বলছে যোগফল নির্ণয় করুন। 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 তার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। তো প্রথমে আমরা হচ্ছে নিচের যে উৎপাদক করে নিব, তো মিডল টার্ম করব। তো এটা 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 হবে। তারপরে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3টাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 করে নেব। আর 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4টাকে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 করে নেব। তো এখান থেকে যদি আমরা এক্স কমন এক্স মাইনাস 2 থাকবে, মাইনাস 1 কমন এক্স মাইনাস 2, আবার পরেরটা রাশিতে এক্স কমন এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন এক্স মাইনাস 3, তৃতীয় রাশিতেও তাই এক্স কমন নিলে এক্স প্লাস মাইনাস 4, 1 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 4। অর্থাৎ এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, তারপরে 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4। তো সবগুলোর থেকে আবার 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1টাকে সামনে যদি আমরা কমন নিই তাহলে 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2, 1 ডিভাইড বাই এক্স মাইনাস 3, 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 থাকে। এখন আমরা ভিতরে এটার লসাগু করে ফেলব।
অর্থাৎ x মাইনাস টু আমরা যদি লসাগু করি x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস ফোর তিনটা, তাহলে প্রথমে দেখেন x মাইনাস টু চলে যাবে, তাহলে x মাইনাস থ্রি, x মাইনাস ফোর থাকবে, প্লাস পরেরটাতে x মাইনাস থ্রি চলে গেলে x মাইনাস টু, x মাইনাস ফোর থাকবে, তারপরটাতে x মাইনাস ফোর চলে গেলে x মাইনাস টু, x মাইনাস থ্রি থাকবে। এখন এগুলো আমরা গুণ করে দেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস তিন চারা 12, তারপর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস 8, আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস তিন দুগুণে 6। এগুলো যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 26 থাকে আর কি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগফল। এরপরে 22-এ আসি, বলছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ, এর ক্ষেত্রফল 243 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করুন। তাহলে এখানে আমরা প্রথমে মনে করি যে সামান্তরিকের উচ্চতাটা হচ্ছে x মিটার আর ভূমিটা হবে তাহলে 4/3 অর্থাৎ 3x/4 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে x স্কোয়ার ইকুয়াল টু এটা 4 দিয়ে গুণ হয়ে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x এর মানটা হবে √324। তাহলে x সমান সমান হচ্ছে রুট করলে 18, তার মানে এখানে উচ্চতাটা হচ্ছে 18 আর ভূমিটা হবে 3 18 54/4 অর্থাৎ 13.5 মিটার। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। চাঁদে স্থায়ী আবাস স্থাপনের জন্য নাসা সর্বমোট কতটি আর্টেমিস মিশন পরিচালনা করবে? এখন পর্যন্ত 5টা মিশন পরিচালনা করার সিদ্ধান্ত আছে। মনরো ডক্ট্রিন কি? মনরো ডক্ট্রিন হচ্ছে আমেরিকার একটা পররাষ্ট্রনীতি। এর মূল বিষয়বস্তু ছিল যে আমেরিকা শুধু নিজস্ব পার্সোনাল ইন্টারেস্টে কাজ করবে, ইউরোপ বা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় তাদের প্রভাব বিস্তার করবে না এবং তাদের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এরপরে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা। তুলা কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি পায় 2025 সালে 6ই মে। বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তিকে 2বার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়? ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। আন্তর্জাতিক নদী হিসাবে আখ্যায়িত করা কোন নদীকে? এটা হচ্ছে ইউরোপের 10টা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে দানিউব নদীকে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 1 আগস্ট 1971 সালে। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখার সংযোগস্থল কোন উপজেলায়? ফরিদপুরের ভাঙা। অনুষ্ঠিতব্য ফিবা বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করবে? 48টি। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? মোট হচ্ছে 13 জন। 9 জন মেম্বার, 3 জন মহিলা মেম্বার, 1 জন চেয়ারম্যান, এই 13 জন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী, চট্টগ্রামে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের মোট সক্ষমতা কত? 2400 মেগাওয়াট। নীরব খনির দেশ বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। আইসিএসির পূর্ণরূপ কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি। তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। তো আমাদের অনলাইন কোর্সে যোগ দিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।